হ্যালো এভরিওয়ান। হ্যালো আসসালামু এভরিওয়ান। আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন? আমরা আমরা শুরু করছি ভাই আজকে আসসালামু যে আলাইকুম। ক্লাসটা। জি জি, ওয়ালাইকুম সালাম। আমরা শুরু করছি যে আজকে যে ক্লাসটা নিব আমরা, ওটা হচ্ছে লিডারশিপ সাকসেস বা লিডারশিপের উপরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমেই আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে বলা হচ্ছে লিডারশিপ ইটসেলফ ইজ এ স্টোরি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো ছবি দেওয়া আছে। তো দুটো ছবি একজন ব্যক্তিকে নিয়ে। আপনারা সবাই তো তাকে চিনেন, কি চিনেন না ভাইরা? জি জি মহেন্দ্র জি সিং স্যার। ধোনি, আপনার ইন্ডিয়ার ক্যাপ্টেন, যিনি একই সাথে দলকে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বলেন, টি-20 বিশ্বকাপ বলেন, এবং চেন্নাই সুপার কিংসকে অনেকবার উনি আইপিএল এ চ্যাম্পিয়ন করেছে। তো এখন ওনার কিছু কথা আছে, একটু খেয়াল করে দেখেন কি বলছে। লিডারশিপ ইজ দ্য ক্যাপাসিটি টু ট্রান্সলেট ভিশন ইনটু রিয়েলিটি। তার মানেটা কি? আপনি শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেটাকে বাস্তবে পরিণত করতে পারাটাই কি লিডারশিপ। এটা এমন একটা ক্যাপাসিটি। তো এটা চাইলেই কি এমনি এমনি সম্ভব না, কিন্তু এটা একটা ওয়ান কাইন্ড অফ বলা হচ্ছে কি আপনার ক্যাপাসিটি। তা এখন এরপর যদি খেয়াল করে দেখেন, উনি আরেকটা কথা বলছি, ইটস ইম্পর্টেন্ট টু লার্ন। কি বলছে? ইম্পর্টেন্ট টু লার্ন অ্যান্ড নট রিপিট দ্য সেম মিস্টেক্স। হোয়াটস ডান ইজ ডান। তার মানে আপনার যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট অ্যাজ এ লিডার। আপনি যদি কখনো কোনো মিস্টেক করেন, সে মিস্টেক থেকে শিক্ষা নেওয়া বা মিস্টেকটা বুঝতে পারা, এটাই কিন্তু একজন লিডারের মূল কাজ। তো সবাই কি এক কথায় বুঝতে পারছেন যে হোয়াট ইজ লিডারশিপ, ভাইরা? জি জি বুঝতে পারছি স্যার। আচ্ছা। তো এখন এখন আমরা যদি একটু সামনের দিকে তাকাই, আমরা দেখতে পাবো লিডারশিপের যে ডেফিনেশন কি বলা হচ্ছে, দ্য অ্যাবিলিটি টু পজিটিভলি ইনফ্লুয়েন্স। আপনারা দেখতে পাচ্ছেন কি বলছে, দ্য অ্যাবিলিটি টু পজিটিভলি ইনফ্লুয়েন্স পিপল অ্যান্ড সিস্টেমস টু হ্যাভ মিনিংফুল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাচিভ রেজাল্টস। তো এখানে বলা হচ্ছে চারটা বিষয়। একটা হচ্ছে কি লিডিং পিপল, ইনফ্লুয়েন্সিং পিপল, আরেকটা হচ্ছে কি কমান্ডিং পিপল, আরেকটা হচ্ছে কি গাইডিং পিপল। তার মানে হচ্ছে যিনি লিডার, উনি শুধু পিপলকে লিড করবে তা না, পাশাপাশি পিপলকে ইনফ্লুয়েন্স করবে, কমান্ড করবে এবং গাইড করবে। যেমন ছবিতে আপনারা একজনকে দেখতে পাচ্ছেন, মাশরাফি বিন মুর্তজা, কি দেখতে পাচ্ছেন না ভাইরা? তো ওনাকে কি বলা হয় বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। কারণ কি, উনি শুধু যে লিড করতো তাই না, ওনার সময় বাংলাদেশ দলে কোনো ধরনের অন্তর্কন্দল কখনো কি শুনেছিলেন ভাইরা?
না, শোনা যায়নি এবং বলা উনি যায়। এমন একজন লোক যার সাথে আপনার দল মত নির্বিশেষে, আপনার মাশরাফির সাথে আপনার তামিম বলেন, সাকিব বলেন, মুশফিক বলেন, রিয়াদ বলেন, বা জুনিয়র বলেন, সিনিয়র বলেন, সবার সাথে কি সুসম্পর্ক ছিল না? তার মানেটা কি উনি সবাইকে ইনফ্লুয়েন্স করতে পারতো, সবাইকে লিড করতে পারতো, কমান্ড করতে পারতো, গাইড করতে পারতো। দিস ইজ হোয়াট, দিস ইজ লিডারশিপ। যেমন আমরা যদি একটু 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 শর্টকাটে আমরা যদি একটু দেখি, একটা ভিডিও যদি একটু দেখি, গত কিছুদিন আগে ওনাকে নিয়ে একটা খবর হয়েছিল, আপনারা কি দেখেছিলেন খবরটা ভাইরা? এটা ওনাকে দেখেছি। নিয়ে কত কিছুদিন আগে একটা নিউজ আসছিল, নিউজটা কি দেখেছেন? জি না, দেখিনি তো। এই যে গত কত, এটা কয়দিন আগে, মনে হয় এই যে 4 days এগো। সাউন্ড শোনা যাচ্ছে না। অপরজন যাকে বাছাই করতে গিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ, সেই খবরটাও পুরো বিশ্বের মানুষ অ্যান্টার্কটিকাও যারা থাকেন তারা মোটামুটি জেনে গেছেন। ধরুন এই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে যদি মাশরাফি বিন মুর্তজাকে কোনোভাবে ক্রিকেট বোর্ডে আনা যেত বা তিনি আসতেন বা এরকম একটা লিয়াজও হতো, অনেক ধরনের মান অভিমানের খেলা আমরা দেখি পলিটিক্সে এবং সেটার বরফ গলতেও আমরা দেখি, তাহলে ওই যে একজন স্বৈরাচারের দোসর যিনি ঢুকে যাবার কারণে বিতর্ক তৈরি হয়েছিল, মাশরাফি ঢুকে গেল কি সেই বিতর্কটা হতো? আমি শতভাগ নিশ্চিত 80 ভাগ ক্ষেত্রে অন্তত বিতর্ক হতো না। আর কেউ কেউ বিতর্ক করার জন্য বিতর্ক করতেন, আলোচনা সেটা না। আমি কয়েকটা পয়েন্ট আপনাদের বলি এবং জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে যতটুকু টাচ আমার কাছে রয়েছে যে এরকম একটা ব্যাপারে রয়েছে, এবং একই সাথে বাংলাদেশের স্পোর্টস মিনিস্ট্রি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মিনিস্ট্রিও একটা পজিটিভ টোনে কথা বলছে রিগার্ডিং মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডেতে অপ্রতিরোধ্য হয়ে যাওয়া, হোমে বাংলাদেশের সিরিজ মানেই আমরা যেই দলই হোক, সেটা ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, আমরা হারিয়ে দেব, তাদের বিপক্ষে জয় পাবো, সেরকম একটা ব্যাকরণের নিয়মে পরিণত হয়ে যাওয়া, বাংলাদেশের র্যাঙ্কিং 6-7-এর মধ্যে চলে আসা, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে লড়াই করা, এই যে ঘটনাগুলো ঘটেছে এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ট্রাই নেশনস সিরিজ জয়, সেটাও যার ক্যাপ্টেন্সিতে, যার অধিনায়কত্বে, যার দায়িত্বে ঘটেছিল। ড্রেসিং রুমটা ফ্যাবুলাস ফাইভে পরিণত হয়েছিল, মুস্তাফিজরা তাসকিনরা পারফর্মারে পরিণত হয়েছিল, অসংখ্য অপশনস ছিল, পেস ডিপার্টমেন্ট একটা নতুন দিগন্তের দ্বারের সামনে উন্মোচিত হয়েছিল। সব ঘটেছিল মাশরাফির জাদুর ছোঁয়ায়। মাশরাফি বিন মুর্তজা পলিটিশিয়ান মাশরাফি না, ক্রিকেটার মাশরাফি, ক্রিকেটের থিঙ্কিং এর জায়গায় গডফাদার মাশরাফি। যেই মাশরাফি বাংলাদেশের ক্রিকেটকে যেভাবে দেখেছেন, যেভাবে করেছেন, যে জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গা থেকে পদচ্যুত বাংলাদেশের ক্রিকেট এমন এক পর্যায়ে চলে গেছে যে গত 19 বছরের মধ্যে র্যাঙ্কিং এর সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ঠিক তখন মাশরাফির ব্যাপারে যুব ক্রীড়া উপদেষ্টা পজিটিভ নোটে কথা বলেন। কদিন আগের ঘটনা, কি বলেছেন যে মাশরাফি আর আসলে আগের ছন্দে নেই, পলিটিক্যাল সেই ছন্দের কথা বলেছেন, তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। এরপরের ব্যাপারটা একটু 2-2-4 মেলানোর চেষ্টা করুন। মেহেদী হাসান মিরাজ, দেখুন মাশরাফি সাকিব নিয়ে কথা বলার ক্ষেত্রে কিন্তু একটা সতর্কতা অবলম্বনের ব্যাপার থাকে, খুব স্বাভাবিক। সাকিবের ব্যাপারে সতর্ক যতটুকু, মাশরাফির ব্যাপারে ক্রিকেটার, ক্রিকেট বোর্ড কিংবা উপদেষ্টা, তাদের সতর্কতার জায়গাটা আরো বেশি। কারণ মাশরাফি বাংলাদেশেই অবস্থান করছেন, মাশরাফিকে আপনি খুঁজলে ঢাকা শহরেই পাবেন। সেই মাশরাফির ব্যাপারে যে সরকার পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল, যে 5-6 জন টপ লিস্টেড, সজীব ভুইয়া, তাদের একজন যখন পজিটিভ নোটে কথা বলেন এবং তার মিনিস্ট্রির আওতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডে চুক্তিবদ্ধ ক্রিকেটার যখন বলেন যে সিরিজ জয়ের আগের সময়টায় মাশরাফি ভাইয়ের সাথে প্রচুর কথা হয়েছে, দ্যাট হেল্প মি আ লট টু মেক মাই প্ল্যানস। মিরাজ যখন এই কথা বলেন প্রকাশ্যে, ফেসবুক স্ট্যাটাসে না, প্রকাশ্যে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর যখন এই কথা বলেন, এটা একটা মিনিং ক্রিয়েট করে। কারণ জাতীয় দলের এই মুহূর্তের যে সিন্ডিকেট, জাতীয় দলের ড্রেসিং রুমের এই মুহূর্তে যে রোগ, কর্কট রোগে আক্রান্ত, কেমো রেডিও কোনো থেরাপিতেই কাজ করছে না, সেটার থেকে ক্রিকেটকে লাইনে আনতে গেলে আমিনুল ইসলাম বুলবুলদের এমন একজন ক্যারেক্টার দরকার, যিনি আসলে এখানকার ভেতরের গন্দে বাতও কো বহুত अच्छे से समझते हैं, समझते हैं।
হিন্দিটা আসলে ওভাবে বলতে পারি না, কিন্তু গেন্দে গেন্দে কাহিনীগুলো এখানটায় হচ্ছে, সেই ব্যাপারটাকে ঠিক করার জন্য ইউ নিড এ ক্যারেক্টার, এবং ওই ক্যারেক্টারের ব্যাপারে ক্যাপ্টেনের, ওই ক্যারেক্টারের ব্যাপারে মিনিস্ট্রির, ওই ক্যারেক্টারের ব্যাপারে নতুন বাংলাদেশের যারা নেতৃত্বে, তাদের আপত্তির জায়গাটা নেই। তাহলে কি মাশরাফি বিন মুর্তজা ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল টিম? 27 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে টপ 8-এ থাকতে হবে, 9-এ থাকলেও চলবে, কিন্তু সাউথ আফ্রিকা যদি আবার 8-এর বাইরে চলে যায় তখন ঘটনা অন্যরকম ঘটতে পারে। সো এই যে ইকুয়েশন, এখন বাংলাদেশ 10 নম্বরে, এবং এই ইকুয়েশনটা ব্রেক হয়েছিল, বাংলাদেশ 9-10-এই থাকে, এগিয়ে ছিলই মাশরাফির সময়ে। ক্রিকেটাররা এখনো তাকে মানে, ক্রিকেটাররা শুধু মানে না, ক্রিকেট দলের ক্যাপ্টেন এখনো তার কাছ থেকেই পরামর্শ নেয়। এবং সেই মাশরাফি দেশের বাইরেও না, সেই মাশরাফির ব্যাপারে দেশ পরিচালকদের বড় আপত্তির জায়গাও নেই। ঘটনা যখন এটা ঘটে, ঠিক তখন আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, দে আর থিঙ্কিং ইন আ পজিটিভ নোট অ্যাবাউট মাশরাফি বিন মুর্তজা। কি ভাইয়েরা কি দেখেছেন তো এই জি স্যার। বিষয়টাকে? আপনাদের এই ধরনের নিউজ এই যে গত কয়েকদিন ধরে তো অনেকবার এই নিউজটা এসেছে, আপনারা মানে খেয়াল করেননি যে মাশরাফিকে আপনার ফেরানো হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুরবস্থা। এবং আপনি দেখবেন ওই যে ওয়ানডে সিরিজ জয়ের পর যে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, ও কিন্তু মানে একদম পুরো সংবাদ সম্মেলনে সরাসরি তার নাম দিয়ে বলেছে কিন্তু কথা। তো এখন এই যে এত কিছুর পরেও যে ওনাকে নিয়ে আসতেছে, তার কারণটা কি? উনি যেভাবে একটা দলকে এক সুতায় গাঁথতে পারে, সবাইকে মোটিভেট করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে, গাইড করতে পারে, দ্যার ইজ নট এ সিঙ্গেল ক্যারেক্টার ইন দ্য বাংলাদেশ ক্রিকেট টিম। আপনার মনে আছে গত বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স খুব বাজে অবস্থা ছিল, তামিম ইকবালকে ঠিক শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়া হলো, কি মনে আছে আপনাদের ভাইরা? কি মনে আছে আপনাদের? মনে আছে স্যার, জি স্যার। তো এখন এই যে ওখানে যদি একজন মাশরাফি থাকতো, তা আমি বিশ্বাস করি অ্যাজ এ ক্রিকেট সাপোর্টার হিসাবে, ক্রিকেট ভক্ত হিসাবে, যে এটা কখনোই করতো না। তো এটাকে বলা হচ্ছে কি, বাংলাদেশে যেমন একজন মাশরাফি আছে, ইন্ডিয়াতে কে আছে? ইন্ডিয়াতে আছে হচ্ছে কে? একজন মহেন্দ্র সিং ধোনি। পাকিস্তানে কে আছে এরকম ক্যারিশমেটিক লিডার? আপনার ইমরান খান। মনে আছে ইমরান খানের নেতৃত্বে একটা ভঙ্গুর দল নিয়ে প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে পরাজয়ের পরও পাকিস্তান 1900 আমি যদি ভুল না করি 92 সালে ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছিল। আপনাদের মনে আছে ভাইরা? তো এখন এটাই হচ্ছে কি, দিস ইজ কল্ড হোয়াট, দিস ইজ কল্ড লিডারশিপ। যেমন দিয়াগো ম্যারাডোনা, উনি একজন কি ট্রু লিডার। তো এখন এগুলোকে বলা যায় দিস ইজ কল্ড হোয়াট, লিডারশিপ। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লিডারশিপ, দেখেন লিডার মাস্ট হ্যাভ দ্য ফলোয়ার্স। আপনি দেখেন মাশরাফি ক্রিকেট ছেড়েছে অনেকদিন হয়েছে, এখনো তাকে মানুষজন ফলো করে। ইট ইজ ওয়ার্কিং রিলেশনশিপ বিটুইন লিডার অ্যান্ড ফলোয়ার্স। এবং এটাকে একটা কাজের দিক থেকে দেখেন, উনি আওয়ামী লীগ করতেন, দুবারের এমপি ছিলেন, ক্রীড়া আপনার বিষয়ে আপনার সম্পাদক ছিলেন। তো সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এখনো যে মানুষ তাকে পছন্দ করে, কেন পছন্দ করে ভাই? তার রাজনীতির জন্য পছন্দ করে, নাকি অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিং তাকে পছন্দ করে? কোনটা ভাই? অ্যাজ এ লিডার, অ্যাজ এ স্পোর্টসম্যান। ফলোয়ার। তো এখন এই যে রিলেশনশিপটা, এটাকে আমরা কি বলবো? লিডার অ্যান্ড ফলোয়ার্স রিলেশনশিপ। এরপর দেখেন পারপাস ইজ টু অ্যাচিভ সাম কমন গোলস অর গোলস। এখন দেখেন এখানে যারা তাকে পছন্দ করে বা তারাকে এত কিছুর পরও দলের সাথে যুক্ত করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যটা কি ভাই? ক্রিকেট দলের কি খারাপ করা না ভালো করা? উদ্দেশ্যটা কি কমন না? এবং অল লিডার ইনফ্লুয়েন্স হিজ ফলোয়ার্স উইলিংলি নট বাই ফোর্স। এবং উনি কি কখনো কাউকে জোর করতেছে, নাকি সবাই স্বেচ্ছায় তার সাথে যোগাযোগ করতেছে ভাই? তারপর এই যে বলা হচ্ছে লিডারশিপ ইজ এক্সারসাইজ ইন এ গিভেন সিচুয়েশন, লিডারশিপ ইজ এ পাওয়ার রিলেশনশিপ, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। যিনি লিডার উনি শুধুমাত্র মানে একটা প্রেক্ষাপটে, যেমন আপনি যদি চিন্তা করেন যে আপনি কখনো কিন্তু আপনি একজন অফিসের কর্মকর্তা, কখনো আপনি বিজনেসম্যান, কখনো আপনি ফ্যামিলি ম্যান, কখনো আপনি কি আপনি সমাজের একজন মানুষ, কখনো আপনি একজন প্রতিবেশী। প্রত্যেকটা সেক্টরে কিন্তু তার কথাবার্তা আচার আচরণে কি ফুটে ওঠে? একটা নেতৃত্ব গুণ ফুটে ওঠে কিন্তু। দিস ইজ হোয়াট, দিস ইজ লিডারশিপ। তো এখন যদি খেয়াল করে দেখেন, একটা কোশ্চেন সবার সামনে আসে, যে আমরা মাঝে মধ্যে বলি ম্যানেজারাল লিডারশিপ। তো এখন এখানে দেখেন একটা কথা বলছে যে হোয়াট ইজ ম্যানেজার লিডারশিপ। আমরা যদি একটু দেখি, তো বলা হচ্ছে ম্যানেজার লিডারশিপ যারা, তাদের সিগনিফিকেন্সটা কেন? আপনি যিনি ম্যানেজার লিডারশিপ, উনি একটা গোল সেট করে, মোটিভেট করে এমপ্লয়ীদেরকে। তারপর একটা যারা এমপ্লয়ীদের যে মোরালটা অনেক রকম হয়। যেমন ধরেন আপনি খুব রিলিজিয়াস, খুব পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, এটাকে আমরা কি ধরনের মোরাল বলবো ভাই? এই মোরালটাকে আমরা কি ধরনের মোরাল বলবো বলুন তো ভাইরা? দিস ইজ রিলিজিয়াস মোরাল। কি বোঝাচ্ছে জিনিসটা? আবার একজন উনি একাডেমিক্যালি খুবই সাউন্ড, পড়াশোনায় খুব ভালো,
তাহলে এটাকে আমরা কি বলে, এটাকে রিলিজিয়াস মোরাল নাকি একাডেমিক মোরাল ভাই? একাডেমিক। তো এখন এই যে এগুলোকে বলা হচ্ছে যে একজন যিনি লিডার উনি চেষ্টা করে দলের ভিতর একটা মোরাল ডেভেলপ করার, কনফিডেন্স ক্রিয়েট করার, ডিসিপ্লিনে নিয়ে আসার জন্য, অ্যাজ এ টিম দলকে গুছিয়ে নেওয়ার জন্য, এবং ফ্যাসিলিটেট দ্য চেঞ্জেস, কোনো পরিবর্তন যদি হয় সেটা কেন, সবার স্বার্থে সবার ভালোর জন্য, এটা বোঝানোর জন্য। এবং উনি সবসময় কি করবে, গ্রুপটাকে রিপ্রেজেন্ট, কখনোই বলবে না আমি, সবসময় কি বলবে উই। উই মানে কি, আপনি কি একজনকে রিপ্রেজেন্ট করতেছেন ইন্ডিভিজুয়াল, নাকি আপনি গ্রুপকে রিপ্রেজেন্ট করতেছেন ভাইরা? পুরো টিমকে। গ্রুপকে। দ্যাটস ওয়াই আপনি অ্যাজ এ লিডার যদি সবসময় বলেন আমি আমি আমি, তাহলে কি আপনি কখনোই কি সেই টিমটাকে ভালো করবে এবং সেই টিমটাকে অ্যাজ এ গ্রুপ কাজ করবে, করবে না কিন্তু। তো এখন এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কিন্তু লিডারশিপটা ফলো করতে হবে। এখন দেখেন এই যে লিডারশিপ স্টাইল গুলো কি, আপনি দেখেন লিডার বাই পজিশন অ্যাচিভ। এখন মনে করেন আপনার প্রতিষ্ঠানে একজন প্রমোশন পেয়ে আপনার উপর লেভেলে চলে গেছে, তো এখন উনি কিন্তু আপনার বস, এম রাইট? যেহেতু আপনার এক এক পোস্ট উপরে চলে গেছে, তাহলে উনি কিসের কারণে আপনার লিডার? বাই পজিশন অ্যাচিভ। উনি যে পজিশনটা পাইছে এই কারণে সে কি আপনার লিডার। আবার দেখেন অনেকে বলেছে লিডার বাই পার্সোনালিটি এবং ক্যারিশমা, মাশরাফি মুর্তুজা উনি কি লিডার বাই পার্সোনালিটি বাই ক্যারিশমা। তারপর ধরেন আপনি যখন মসজিদে যান, আপনি যতই একটা ব্যাংকের সিইও হন, আপনি যতই একটা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হন, আমি যতই একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হই, আমি যখন মসজিদে যাই তখন আমি কি ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি না ভাই আমরা সবাই? তাহলে এই যে ইমাম জি। সাহেব উনি কিসের লিডার তাহলে? লিডার বাই মোরাল। কোন ধরনের মোরাল? রিলিজিয়াস মোরাল। কি সবাই কি বুঝতে পারছো রিলিজিয়াস। ব্যাপারটা? এরপর দেখা যায় লিডার বাই পাওয়ার হেড। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এখন কি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, পাওয়ার পেয়েছে। তাহলে উনি কি, উনি হচ্ছে লিডার বাই পাওয়ার, ইন্টেলেকচুয়াল লিডার। এখন একজন সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, ডক্টর, ইঞ্জিনিয়ার, এদেরকে আমরা কি বলবো? ইন্টেলেকচুয়াল লিডার। এখন মনে করেন আপনার বাসায় 4-5 জন গেস্ট আসছে, তার ভিতরে একজন হচ্ছে ডক্টর, হঠাৎ করে আপনার ছেলেটা বা মেয়েটা খুব অসুস্থ, তখন আপনি কার অ্যাডভাইস চাইবেন? ওইখানে যিনি ইঞ্জিনিয়ার তার অ্যাডভাইস চাইবেন ভাই, নাকি যিনি ডাক্তার তার অ্যাডভাইস চাইবেন? ডক্টর স্যার। ডাক্তারের অ্যাডভাইস চাইবেন। তার কারণটা কি? কারণ উনি ওই বিষয়ে ইন্টেলেকচুয়াল, উনি ওই বিষয়ে জ্ঞানী। কি আমার কথা কি বোঝাচ্ছি জিনিসটা? যেমন আমার পরিবারে প্রায় সময় যখন কোনো বাচ্চা কাচ্চা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় বা একাডেমিক কোনো পরামর্শ দরকার হয়, তখন প্রায় সময় কি করা হয়, আমার সাথে কথা বলে। কেন? কারণ ওই বিষয়ে আমি কি ইন্টেলেকচুয়াল, আমি অভিজ্ঞ, আমি জ্ঞানী। এরপর দেখেন বলা হচ্ছে লিডার বিকজ অফ অ্যাবিলিটি টু অ্যাকমপ্লিশ থিংস। এখন বলা হচ্ছে কখনো কখনো বলা হচ্ছে যে কাউকে কাউকে বলা হয় লিডার। কেন লিডার বলা হয়? এখন মনে করেন অ্যাকমপ্লিশ থিংস, যেমন আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের এখন মাননীয় প্রধান উপদেষ্টা, তার আগে উনি একটা জিনিস অ্যাচিভ করছিল ভাইরা। কি অ্যাচিভ করছিল বলেন তো? নোবেল উনি প্রাইজ। কি অ্যাচিভ করেছিল? নোবেল। নোবেল। এখন এই যে নোবেল অ্যাচিভ করার কারণে, উনি এই নোবেল অ্যাচিভ করার কারণে আমরা কিন্তু ওনাকে কি বলছি, উনি যে এই যে নোবেল অ্যাচিভ করেছে, নোবেল লরিয়েট, বাংলাদেশে আর কেউ কি ভাই এটা করতে পারছে বাংলাদেশের ভিতরে? জি না, জি না। তাহলে এই নোবেল লরিয়েটের কারণে তার তার প্রতি মানুষের একটা অন্যরকম ভরসার জায়গা সৃষ্টি হচ্ছে না ভাই? তো তার মানে উনি লিডার। কেন মানুষের ভরসা পাইছে? কারণ উনি একটা এমন একটা জিনিস অ্যাচিভ করছে যেটা আর কেউ করতে পারেনি। সবাইকে বুঝতে পারছেন লিডারশিপের স্টাইল গুলো কি কি ভাই? জি, বুঝতে পারছি স্যার। এখন দেখেন এই যে লিডারশিপ এবং ম্যানেজমেন্টের ভিতরে কিছু পার্থক্য আছে। যেমন লিডারশিপ ম্যানেজমেন্টের পার্থক্য কি, লিডারশিপ কি বলা হচ্ছে ওয়ার্কিং অন দ্য সিস্টেম। যিনি যে লিডার উনি কি করে, সিস্টেমের ভিতর কাজ করে। আর ম্যানেজমেন্ট কি করে, ওয়ার্কিং ইন দ্য সিস্টেম। লিডার যে সিস্টেমে কাজ করবে সেই সিস্টেমটাকে ডেভেলপ করার কাজটা কার? ম্যানেজমেন্টের। যেমন মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলে যিনি সভাপতি এখন, কে? আমিনুল ইসলাম বুলবুল সাহেব। কি আমি কি ভুল বলতেছি ভাই? তো ওনার কাজটা কি? ম্যানেজমেন্টের কাজ। উনি কি করবেন? উনি ক্রিকেট বোর্ডের যে সিস্টেমটা ডেভেলপ করবে। আর উনি যদি এখন মনে করেন মাশরাফিকে বাংলাদেশ ক্রিকেট দলের মেন্টর হিসাবে নিয়োগ দেয়, তাহলে এই নিয়োগের কাজটা কার কার কে করবে? ম্যানেজমেন্ট। আর তখন মাশরাফি অ্যাজ এ লিডার সে কি করবে? ওই সিস্টেমের ভিতরে কাজ করবে, বাংলাদেশ ক্রিকেট দলকে কিভাবে মেন্টরিং করা যায়, কিভাবে মোটিভেট করা যায়। তাহলে লিডারশিপ এবং ম্যানেজমেন্টের ভিতরে পার্থক্যটা বোঝা গেছে ভাই? কি বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি স্যার। জি এখন জি। দেখেন এখানে বলা হচ্ছে লিডারশিপটাকে ক্রিয়েট অপরচুনিটি, সে চেষ্টা করে নতুন নতুন অপরচুনিটি ক্রিয়েট করা। ম্যানেজমেন্ট কি করে? রিয়েক্ট করে। যেমন ধরেন এই যে গতকাল আপনার বিপিএল এ দুর্নীতি হয়েছিল, 900 পৃষ্ঠার একটা তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। তখন আমিনুল ইসলাম বুলবুল সাহেব কি বলেন গতকাল, যারা বিপিএল এ দুর্নীতির সাথে জড়িত তাদের প্রত্যেক কাউকে আগামী আর কোনো বিপিএল এ
সুযোগ দেওয়া হবে না। এখন এই কাজটা কি করছে ম্যানেজমেন্ট? এখন মাশরাফির কি এই কাজটা করার কোনো ক্ষমতা আছে ভাই অ্যাজ এ লিডার? বা বাংলাদেশ ক্রিকেট দলের এই যে মনে করেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তার কি কোনো ক্ষমতা আছে এই কাজটা করার, রিয়েক্ট করার? জি না। কি আছে ক্ষমতা? জি না। জি না। তাহলে ক্ষমতাটা কার? শুধু ম্যানেজমেন্টের। এখন আপনার প্রতিষ্ঠানে যদি কিছু টাকা চুরি গিয়েছে এবং একজন লোক দুর্ভাগ্যবশত সেই কাজটা করেছে, এখন অ্যাজ এ কলিগ আপনি কি তার বিরুদ্ধে কোনো রিয়াকশন করতে পারবে? বা যিনি আপনার ম্যানেজার উনি কি কোনো রিয়েক্ট করতে পারবে? তাহলে রিয়েক্টটা কে করবে? যিনি প্রতিষ্ঠানের ডিরেক্টর বা মালিক বা যিনি চেয়ারম্যান। কি আমি কি বুঝতে পারছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট? সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন লিডারশিপ ট্রেটস। এখন দেখেন যিনি লিডার ওনাকে ইন্টেলিজেন্স হতে হবে, ঠিক আছে, মোর ইন্টেলিজেন্স দ্যান নন লিডার্স। স্কলারশিপ মানে কি? জ্ঞানী হইতে হবে, নলেজেবল হইতে হবে, বিং এবল টু গেট থিংস ডান। কিন্তু ভাই যে লোকটা মনে করেন 4 ফিট উচ্চতার, তো সে কি জীবন লিডার হইতে পারবে না? যে লোকটা একটু ছোটখাটো, শরীর শারীরিকভাবে অত ফিট না, সে কি লিডার হইতে পারবে না? লিডার হইতে গেলে কি 6 ফিট পারবে লম্বা হইতে পারবে। হবে? শুধু তার মানে এই যে লিডারশিপ জি হইতে হলে তাকে ইন্টেলিজেন্স হইতে হবে, তার পার্সোনালিটি ঠিক থাকতে হবে, কিন্তু ফিজিক্যালি তাকে সুদর্শন হইতে হবে, লম্বা চড়া হইতে হবে, এমন কোনো ধরনের কোনো প্রয়োজন নাই। কিন্তু দুটো বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টেলিজেন্স, একটা হচ্ছে পার্সোনালিটি। সবাইকে আমরা ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। বুঝতে পারছি। এখন দেখেন আমরা যদি জিজ্ঞেস করি হোসেন মোহাম্মদ এরশাদ উনি কি ধরনের লিডার ছিলেন ভাই? হোসেন মোহাম্মদ এরশাদ, তারপর সাদ্দাম হোসেন, ওনারা কি ধরনের লিডার ছিলেন? সামরিক লিডার। অটোক্রেটিক লিডার, কি ঠিক আছে? অটোক্রেটিক, স্বৈরাচারী, সহজ কথা। এরপর যদি আমি বলি ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জো বাইডেন, শেখ এনারা সবাই কি হাসিনা। ধরনের লিডার? গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক লিডার। এরপর যদি দেখেন এই যে এখানে আরেকটা কথা বলা আছে, দেখেন অটোক্রেটিক আমরা কাকে বললাম? ধরেন হোসেন মোহাম্মদ এরশাদ, তারপর আমরা কাকে বললাম? আপনার হচ্ছে আপনার ধরেন এই যে পাকিস্তানে একসময় ছিলেন জেনারেল মোশাররফ ক্ষমতায় ছিলেন, তারপরে এই যে আপনার ফিদেল কাস্ট্রো, তারপর সাদ্দাম হোসেন ইরাকে ক্ষমতায় ছিলেন। এরা সবাই কিন্তু অটোক্রেটিক লিডার। ওরা কি বলতো? ডু দিস। এবং সবাই, জনগণ সেটা ফলো করতে বাধ্য। আমি যদি প্রশ্ন করি ভাই উত্তর কোরিয়ার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে বলুন তো, অটোক্রেটিক নাকি ডেমোক্রেটিক? অটোক্রেটিক। কোনটা ভাই? অটোক্রেটিক, আচ্ছা। আর ডেমোক্রেটিকটা কি? দেখেন ডেমোক্রেটিকটা হচ্ছে একটা লিডার কোনো কিছু করার আগে জনগণকে জিজ্ঞাসা করে, জনগণ যেটা বলে সে সেটা করতে বাধ্য। এটাকে কি বলা হচ্ছে? ডেমোক্রেসি। আর লেসফিয়ারটা কি? লেসফিয়ারটা হচ্ছে আপনার লিডার বলতেছে ডু দিস, তোমরা এটা করো, অর দ্যাট অ্যাজ ইউ সি ফিট, হয় তোমরা এটা করো অথবা তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। তাহলে এটাকে আমরা কি বলবো না? যদি বলতাম ডু দিস তাহলে কি বলতাম? শুধু অটোক্রেটিক। কিন্তু উনি কি বলতেছে? ডু দিস অর দ্যাট অ্যাজ ইউ সি ফিট, তার মানে কি হয় এটা করো অথবা যেটা তোমার কাছে ভালো মনে হয় সেটাই করো। এটাকে আমরা কি বলি? লেইজেস ফেয়ার স্ট্রেট। সবাই কি ক্লিয়ার? জি স্যার। কে? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন প্যাটার্নালিস্টিক লিডারশিপ, যেমন ফাদার ফিগার, যেমন দেখেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এমন কোন লোক কি ছিল, ওই যে আপনার কিছু কিছু লোক বাদে, যে কিনা আপনার তার নেতৃত্বকে মানে নাই? সবাইকে বাঙালিরা একজোট হয়েছিল না তার নেতৃত্বে? জি জি। তখন এটাকে আমরা কি বলি? প্যাটার্নালিস্টিক বা ফাদার ফিগার। যেমন ধর পাকিস্তানে কে আছে? মোহাম্মদ আলী জিন্নাহ। তারপর ভারতে কে আছে? মহাত্মা গান্ধী। তো মানে প্যাটার্নালিস্টিক লিডারটা কি? যে একজন ফাদার ফিগার, যাকে দল মত নির্বিশেষে সবাই তাকে নেতা মানবে। যেমন মুক্তিযুদ্ধের সময় কিন্তু আপনি বলেন এখন বর্তমানে অনেক বিভেদ থাকতে পারে, অনেক ডিবেট থাকতে পারে, কিন্তু 1971 সালে বা 70 সালে বা 69 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তো কোনো ডিবেট ছিল না। কি ছিল ভাই তখন? সবাই কি তাকে মেনে নিয়েছিল না? এরপর জি জি। বিতর্কিত যা হয়েছে সব 71-এর পরে। কি আমি কি সঠিক বলতেছি? তারপর দেখেন ভারতে মহাত্মা গান্ধীর বিরোধিতা কিন্তু কেউ করেনি। তো এই ধরনের লিডারশিপকে আমরা কি বলি? প্যাটার্নালিস্টিক লিডারশিপ বলি। যেমন আমি যদি বলি শেখ আশরাফুল ইসলাম সাহেব, আমাকে শুনতেছেন? শেখ আশরাফুল ইসলাম সাহেব, আপনার বাবা যখন কথা বলতো, কোনো বিষয়ে পরামর্শ দিত, আপনারা কোনো ভাই বোন যতই উনি ভুল কথা বলুক, বুঝতেছেন, বড় হয়ে গেছেন কিন্তু বুঝতেছেন বাবা কথাটা ভুল বলতেছে, না স্যার, কেউ কি মুখে মুখে তর্ক ভুল করতেন? করছে স্যার। জি না জি একেবারে না। মেনে নিতেন না?
কারণ কি, উনি আপনার ফাদার। দিস ইজ প্যাটার্নালিস্টিক লিডারশিপ। দেখা গেল আপনারা দুই ভাই কোনো একটা বিষয়ে কথা কাটাকাটি করতেছেন, আপনার বাবা আসছে, সাথে সাথে সব চুপ, সব ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। দিস ইজ কি প্যাটার্নালিস্টিক লিডারশিপ। আপনি কখনো কি খেয়াল করেছেন আপনারা ভাই, ক্লাসে ছেলে পেলে ক্লাস শুরু হওয়ার আগে আপনি দেখবেন অনেক ধরনের দৌড়াদৌড়ি, ছোটাছুটি, হইচই, আড্ডা, গল্প, একটা হজবরল একটা অবস্থা। যখনই ক্লাসের ভিতর টিচার ঢুকছে, সব স্টপ হয়ে গেছে, একদম পিন পয়েন্ট নীরবতা, কোনো ধরনের গসিপ নাই, ঝগড়াঝাটি নাই, বিবাদ নাই, কোনো ধরনের, সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দিচ্ছে। দিস ইজ প্যাটার্নালিস্টিক লিডারশিপ। কি আমার কথা বুঝতে পারছেন? তো এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটা কোথায় হয়, যে দেশগুলো একটু অনুন্নত, যেমন দেখবেন, আমরা যেমন বাংলাদেশে আমরা কি করি ভাই, এখনো যখন স্যার ক্লাসে এসে এসে আমরা দাঁড়াইয়া স্যারকে সম্মান করি না? আর এই যে আমি আছি ইউকেতে কিন্তু স্যাররা ক্লাসে আইলো না গেলো না, মূলরা বাঁচতো, কারো কোনো খবর নেই, এবং সবাই কিন্তু স্যারকে নাম ধরে ডাকে। স্যার আসছে তো কি হয়েছে, বাইরে বাতিলা বসে আছে। তাহলে এই কালচারটা সাধারণত কোথায়, আমরা সাধারণত এশিয়া বা যে দেশগুলো একটু উন্নয়নশীল, তাদের কিন্তু এই ধরনের শ্রদ্ধা করার রেসপেক্টটা বেশি। সবাইকে আমরা বুঝতে পারছি ভাই, এম আই ক্লিয়ার? জি, ক্লিয়ার তো। লিডারশিপের থিওরিজ থেকে দেখেন, এক একজন স্কলার লিডারশিপকে এক একভাবে উনি এক্সপ্লেইন করেছে। যেমন দেখেন, প্রথমে আর্লি অন ইট ওয়াজ থট দ্যাট লিডার্স ওয়ার বর্ন উইথ ইনহারেন্ট ফিজিওলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি ট্রেট। যেমন মানে সবাই আগে মনে করতো, কি মনে করতো, যিনি লিডার ওনার বয়স একটু কম হবে, হাইট একটু লম্বা চড়া হবে, উনি ইন্টেলিজেন্স হবে এবং একাডেমিক্যালি খুব সাউন্ড হবে। এটা পুরানো ধারণা ছিল। এবং দেখেন 1974 সালে এই যে দেখেন, স্টক ডিল একজন স্কলার উনি কি বলছে, যিনি লিডার তার ক্যাপাসিটি থাকতে হবে, কি ক্যাপাসিটি, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস। তারপর অ্যাচিভমেন্ট, কি ধরনের অ্যাচিভমেন্ট, গুড একাডেমিক রেকর্ড থাকতে হবে। রেসপন্সিবিলিটি, কি ধরনের রেসপন্সিবিলিটি, যে ওনাকে রিলাই করা যেতে হবে, উনি নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, সেলফ ড্রাইভেন হতে হবে, ওনার ভিতরে এগ্রেসিভনেস এবং সেলফ কনফিডেন্স থাকবে। পার্টিসিপেশন মানে কি, উনি সোশ্যাল যে বিভিন্ন ধরনের মানে অকেশনে উনি নিজের থেকে ইন্টারেক্ট করবে, পার্টিসিপেট করবে। তারপর সোশিও ইকোনমিক স্ট্যাটাস কি হবে, তার হায়ার সোশিও ইকোনমিক ক্লাসের থেকে থাকতে হবে। তো এখন ভাই আপনি আমার বলেন, মহাত্মা গান্ধী উনি কি হায়ার সোশিও ইকোনমিক ক্লাস থেকে আসছেন ভাই? উনি না, কি একদম সমাজের জি না, উচ্চবিত্ত জি না। কোনো পরিবার থেকে আসছিলেন ভাই? তাহলে আপনি বলেন, যিনি গুড লিডার তার কি একেবারে উচ্চবিত্ত পরিবার থেকে আসতে হবে কোনো মানে ক্রাইটেরিয়া আছে? না, বা এটা কি সঠিক? আপনি মহেন্দ্র সিং ধোনি, তার তার যদি ছবিটা দেখেন, মহেন্দ্র সিং ধোনি দ্য আনটোল্ড স্টোরিজ, তাহলে দেখবেন উনি কত গরিব পরিবার থেকে উঠে আসছে। মাশরাফি বিন মুর্তজা, আপনি যদি তার জীবনটাও যদি একটু দেখেন, দেখবেন উনি কত দরিদ্র পরিবার থেকে উঠে আসছে। সাকিব আল হাসানের কথাই যদি বলি, উনিও দেখবেন অনেক দরিদ্র পরিবার থেকে উঠে আসছে। তা আমরা এগুলো কেন বলতেছি? তার মানে এগুলো কি, এগুলো পুরাতন লিডারশিপ থিওরি। আগে মানুষ মনে করতো যিনি লিডার উনি উচ্চ বংশীয় হইতে হবে, হাইট ভালো হইতে হবে, সুদর্শন হইতে হবে, বাট এগুলো কিন্তু আসলে ঠিক না। এরপর দেখেন বিহেভিয়ার থিওরিতে আবার কি বলছে। বিহেভিয়ার থিওরিতে বলছে যিনি লিডার হবে উনি নাকি বিহেভিয়ারে তার অন্যরকম হবে। এটা কিছুটা আমরা একমত, যে তার আচার আচরণে কি দেখা যাবে, একটা লিডারশিপ ভাব দেখা দিবে। আবার ম্যানেজারিয়াল গ্রিড থেকে দেখেন, এই যে ভদ্রলোক ডক্টর, দেখেন কি বলছে, রবার্ট আর ব্ল্যাক এন্ড জেনেস মিউটন, তারা কি বলছে, যিনি লিডারশিপ তার দুইটা ক্যাপাবিলিটি থাকবে, একটা হচ্ছে কনসার্ন ফর প্রোডাকশন, উনি সবসময় চিন্তা করে প্রতিষ্ঠানের উৎপাদন কিভাবে বাড়ানো যায়। আর একটা হচ্ছে কনসার্ন ফর পিপল, উনি চিন্তা করে যে মানে তার যে এমপ্লয় আছে, সমাজের যে মানুষ আছে তাদের জন্য কিভাবে ভালো করা যায়। তাহলে উনি যে থিওরিটা দিচ্ছে, এটা কোন কোন প্রেক্ষাপট থেকে দিয়েছে, একটা প্রতিষ্ঠানের প্রেক্ষাপট থেকে, যে একটা প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায়, তার এমপ্লয়ীদেরকে কিভাবে খুশি করা যায়, পাশাপাশি ওই যে যেখানে আপনার প্রতিষ্ঠান আশেপাশের যে মানুষ তাদের সাথে কিভাবে সুসম্পর্ক ডেভেলপ করা যায়। তাহলে এক একজন লিডারশিপকে এক একভাবে ব্যাখ্যা দিয়েছে। আবার দেখেন পার্টিসিপেটিভ থিওরিতে কি বলছে, একজন লিডার হচ্ছে উনি, যিনি সবাইকে ডেকে একসাথে বসে সকলের মতামত নিয়ে একটা সিদ্ধান্ত নেয়। দিস ইজ লিডারশিপ। যেমন আপনারা বলেন ভাই, অনেক সময় অনেক টিচার আছে ক্লাসে খুব ফ্রেন্ডলি, তাদের সাথে যে কোনো বিষয়ে আলোচনা করা যায় না। স্যার বললো আগামী সপ্তাহে আপনাদের পরীক্ষা নিব মিড টার্ম, তখন আপনারা কি বলেন, স্যার ওই সপ্তাহে আরো দুটো মিড টার্ম আছে, দয়া করে একটু ওই আপনার মিড টার্মটা একটু আগে পরে নিলে ভালো হয়। তার কারণটা কি, স্যারের কাছে আপনার সে অ্যাক্সেস আছে, স্যার ফ্রেন্ডলি। আবার কোন কোন স্যার আছে এত রাগী এবং এত রিজার্ভ, আপনি যদি, সে বললো আগামী সপ্তাহে পরীক্ষা, ভয়ে কোনো ছেলে মেয়ে তার সাথে যে নেগোসিয়েশন করবে, রিকোয়েস্ট করবে, সে সাহস নাই। কারণ কি, উনি কিসে বিশ্বাস করে, অটোক্রেসি।
আর ওই যে যে টিচার ফ্রেন্ডলি, তো উনি কিসে বিশ্বাস করে? পার্টিসিপেটিভ থিওরিস। কি আমার কথা বুঝতে পারছেন? পার্টিসিপেটিভ থিওরিতে কি বলা হচ্ছে যে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে লিডার কি করবে? সবাইকে নিয়ে বসবে, সবাইকে নিয়ে একটা কনসেনসাস বা ঐক্য মেথড বোঝাবে। সবাইকে আমরা ক্লিয়ার পার্টিসিপেটিভ থিওরিতে কি বলা হয়েছে ভাই? জি স্যার। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আর কন্টিজেন্সি থিওরিতে কি বলছে ভাই? দেখেন, কন্টিজেন্সি থিওরিতে বলছে নো ওয়ান বেস্ট ওয়ে অফ লিডিং। লিডিং এর কোনো বেস্ট অপশন নেই। তাহলে কি বলছে? অ্যাবিলিটি টু লিড কন্টিনজেন্ট আপন ভেরিয়াস সিচুয়েশন ফ্যাক্টর। বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকম হইতে হবে। যেমন সহজ একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাই বলি। কন্টিনজেন্সি থিওরি বলছে, মনে করেন আপনার ক্লাসে একটা ছেলে, মনে করেন আপনি একজন শিক্ষক, বা ধরেন আপনি একজন বস। আপনার ক্লাসে, আপনার অফিসে মনে করেন অনেক ধরনের এমপ্লয় আছে। এখন একজন এমপ্লয় আছে, উনি রেগুলার গত 6 মাস ধরে দেরি করে অফিসে আসে। তাহলে এখন যিনি গত 6 মাস ধরে দেরিতে অফিসে আসে, তাকে কি আপনি ভাই মাথায় হাত দিয়ে বুঝাবেন, নাকি তাকে থ্রেট দিতে হবে? কোনটা কি করবেন ভাই? থ্রেড দিতে হবে। আর যিনি মনে করেন আপনার শুধুমাত্র আজকে, সে সবসময় পাঞ্চুয়াল আপনার অফিসে গত 2 বছর ধরে, কিন্তু গত 2 সপ্তাহ ধরে সে লেট, তাহলে আপনার মনে কি প্রশ্ন জাগা উচিত না কি ব্যাপার? একটা ছেলে, সে গত 2 বছর রেগুলারলি ঠিক সময় অফিসে আসছে, তার সকল দায়িত্ব পালন করেছে, হঠাৎ করে গত লাস্ট 2 উইকস সে ঠিক মতো অফিসে আসতেছে না, দেরি করে আসতেছে, কারণটা কি? তাহলে আপনার কি উচিত না তাকে রুমে ডেকে তার কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা, এবং প্রয়োজনে তাকে হেল্প করা সে প্রশ্ন থেকে তাকে বেরিয়ে আসার জন্য? আর আরেকজন, উনি 6 মাস লেট করে কন্টিনিউয়াসলি, আপনি বারবার রিকোয়েস্ট করছেন তাও লাভ হয় না, তার মানে এখন কি সময় এসে গেছে তাকে থ্রেট দেওয়ার জন্য? কি কারো কথা বুঝতে পারছেন? যেমন আমি আরেকটু সহজভাবে বলি। এখন মনে করেন একজন ছাত্র, সে পরীক্ষায় কি পেতে চায়? 100-তে 90 পেতে চায়। তাহলে আমি যখন তাকে পড়াবো, আমি কি পড়াবো? তাকে পুরো সিলেবাস একদম হেড টু টেল সব পড়াবো না ভাই? আর আরেকজন ছাত্র, উনি গত 2 বছর ধরে 40 উঠাইতে পারে না, ফেল করতেছে পরীক্ষায়। তো তারে কি আমি যদি সব পড়াই, সে কি জীবন, ওই ছাত্র কি সব মনে রাখতে পারবে ভাই? জি না, তাকে জি না। সিলেক্ট তাহলে তার জন্য আমার স্ট্র্যাটেজিটা কি হবে? তাকে আমি বেছে বেছে এমন কিছু পড়াবো যে মোটামুটি সেজন্য 40-50 মার্ক পেয়ে পাশ করতে পারে। এখন কি আমার কথা বুঝতে পারছেন ব্যাপারটা? এখন জানে আলম সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করবো। জানে আলম সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, বাংলাদেশ যদি ভুটানের সাথে ফুটবল ম্যাচ খেলে, তাহলে অ্যাপ্রোচটা কি হবে? ডিফেন্সিভ না অ্যাটাকিং? অ্যাটাকিং। আর ডিফেন্সিভ বাংলাদেশ হবে। যদি, আমি যদি শেখ আশরাফ ইসলাম সাহেবকে জিজ্ঞেস করি, বাংলাদেশ যদি ব্রাজিলের সাথে ফুটবল ম্যাচ খেলে কি খেলবে? অ্যাটাকিং? আরে কিসের ডিফেন্স? আপনার স্টেডিয়ামে যত প্লেয়ার আছে, মানুষ আছে, জনগণ, 18,000 নিয়ে পোস্টের সামনে দাঁড়াই থাকতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে বুঝতে পারছেন হোয়াট ইজ কন্টিজেন্সি থিওরি? কি বুঝতে পারছেন কন্টিজেন্সি থিওরিটা কি ভাই? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা। তো এখন এতক্ষণ যে আলোচনা করলাম, এই সামারি অফ দ্য লিডারশিপ থিওরিস এখানে দেওয়া আছে। তো এটা কিছুই না। তো আপনাদেরকে এখন জাস্ট কিছু ছোট ছোট কিছু ক্লিপ দেখাবো, যেটা আপনাদের হেল্প করবে বুঝতে। এটা না, সরি। লিডারশিপ স্কিল কেন দরকার, সবাই কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন জি ভাইরা? স্যার, দেখতে পাচ্ছি, দেখতে জি পাচ্ছি। জি, দেখতে পাচ্ছি। লোকদেরকে গড়ে দিতে হবে। আমরা যে বারবার বলি না লিডারশিপ স্কিল, লিডারশিপ স্কিল, লিডারশিপ স্কিল। এখন লিডার কে? যার নিশ্চয়ই একটা টিম আছে। তারা তো লিডারের কাজ হচ্ছে নেক্সট লেভেলে যাওয়ার চিন্তা করা এবং টিম ফরমেশন করা। লোকদেরকে গড়ে দিতে হবে। আমরা যে বারবার বলি না লিডারশিপ স্কিল, লিডারশিপ স্কিল, লিডারশিপ স্কিল। এখন লিডার কে? যার নিশ্চয়ই একটা টিম আছে। তারা তো লিডারের কাজ হচ্ছে নেক্সট লেভেলে যাওয়ার চিন্তা করা এবং টিম ফরমেশন করা। আচ্ছা, আরেকটু দেখেন। এই তুমি এটা করো, এটা করো, এটা করো, মানে ইনস্ট্রাকশন দিয়ে শেষ। নো, লিডারদেরকে বেশি কাজ করতে হয়। আপনি লিডার হবেন, আপনি আপনার সহকর্মীদের, আপনার টিমমেটদের চাইতে বেশি কাজ করবেন না, আপনি কখনো লিডার হতে পারবেন না। আমি এটা আপনার সব ক্ষেত্রে বলতেছি, বিজনেসের ক্ষেত্রে বলেন, আপনার সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে বলেন, আমাদের ফাউন্ডেশনের কাজের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে একই ফর্মুলা। লিডারদেরকে তার ফলোয়ারদের থেকে বা তার টিমমেটদের থেকে বেশি কাজ কি করতে হবে। বুঝতে পারছেন এই ভাই? তুমি এটা করো। শুধু এটা করো এটা করো বললে হবে না। যারা লিডার, যেমন আপনি ধরেন মহেন্দ্র সিং ধোনি, উনি যদি শুধু বলতো তোমরা ভালো খেলো, তোমরা ভালো খেলো, আমি ভালো খেলবো না,
কেউ তার লিডার মানবে ভাই? না স্যার। কি ইমাম সাহেব বলতেছে এই তোমরা নামাজ পড়বা, উজু করবা, এখন উনি নিজেই নামাজ পড়ে না, নিজেই উজু করে না, কি তারা তারা ইমাম মানবেন? না স্যার। না স্যার। কি আমার কথা বুঝতে পারছেন? আপনার বাবা বলতেছে এই তোরা মদ খাইস না, এই সিগারেট খাইস না, এখন আপনার বাবা নিজেই খাইতেছে, কি তার কথা শুনবেন আর ভবিষ্যতে ভাই? না স্যার। জি না, জি তো না। এখন দিস ইজ হোয়াট লিডারশিপ। এবার দেখেন, আর একটু দেখেন। অনেক কোম্পানি অনেক সিনিয়র বসরা আছেন, উনি যেটা বলবেন সেটাই আইন, সেটাই করতে হয়, কিন্তু জোর করে করেন, কিন্তু এই এই যে ম্যানেজমেন্ট যেটা এখন আইন আর সেটাই করতে হয়, এটা কি দিস ইজ হোয়াট কাইন্ড অফ লিডারশিপ? অটোক্রেটিক। অটোক্রেটিক, লেস ফেয়ার নাকি ডেমোক্রেটিক? অটোক্রেটিক। অটোক্রেটিক স্যার। চলে না। যারা পিঠে থাপ্পড় দিয়ে কাজ করাইতে পারেন তারাই টিকে যাচ্ছেন। শুধুমাত্র চাবুক মেরে কাজ করাবেন, শুধু ধমক দিয়ে কাজ করাবেন, সেই দিন এখন আর নাই। এখন আপনার সম্পর্ক, রিলেশনশিপ বিল্ড আপ করে তাই সে যেন আপনার জন্য কাজ করতেছে বা আমি ওর জন্য কাজ করতেছি, একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারলে তখন রেজাল্টটা ভালো আসে। অনেক কোম্পানি অনেক সিনিয়র বসরা আছেন, উনি যেটা বলবেন সেটাই আইন, সেটাই করতে হয়, কিন্তু জোর করে করেন, কিন্তু এই ম্যানেজমেন্ট এখন আর চলে না। যারা পিঠে থাপ্পড় দিয়ে কাজ করাইতে পারেন তারাই টিকে যাচ্ছেন। শুধুমাত্র চাবুক মেরে কাজ করাবেন, শুধু ধমক দিয়ে কাজ করাবেন, সেই দিন এখন আর নাই। এখন আপনার সম্পর্ক, রিলেশনশিপ বিল্ড আপ করে তাই সে যেন আপনার জন্য কাজ করতেছে বা আমি ওর জন্য কাজ করতেছি, একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারলে তখন রেজাল্টটা ভালো আসে। কি বুঝতে অনেক পারছেন ভাই? এখন আর সেই দিন নাই যে পিঠে চাবুক দিয়ে কাজ করবে। এখন কি করতে হবে? যারা এমপ্লয়, যারা টিমমেট, তাদের সাথে গুড রিলেশনশিপ ডেভেলপমেন্ট করার মাধ্যমে তার মাথায় হাত বুলিয়ে সুন্দরভাবে কাজটা আদায় করে নিতে, দিস ইজ কল্ড রিলেশনশিপ অ্যান্ড টিম ওয়ার্ক। কি বোঝা যাচ্ছে জিনিসটা? সবাই ক্লিয়ার? জি জি, ক্লিয়ার স্যার। এরপর দেখেন লাস্ট ওয়ান। সবখানেই যে মানুষটা তার বসকে রিড করতে পারে সে বেশি দূর যায়, আর যে বসকে রিড করতে পারে না সে হয় পড়ে থাকে অথবা ছিটকে যায়। ক্যারিয়ার ভালো করার একটা প্রথম টোটকা হচ্ছে এটা, ইউ হ্যাভ টু রিড ইউর বস। সবখানেই যে মানুষটা তার বসকে রিড করতে পারে সে বেশি কি বুঝতে পারছেন ভাইরা? জি স্যার। লিডারশিপ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে ভাইরা? জি তো স্যার। ট্রাই টু রিড ইউর বস। আপনার বসকে বুঝেন, আসেন বস কি চায়, কি ক্লিয়ার, তাকে রিড করার চেষ্টা করেন। আর যারা লিডার আছেন তাদেরকে আমি বলবো অটোক্রেসি বাদ দেন, আপনার লেস ফেয়ার অথবা ডেমোক্রেসি দুটোর ভিতর একটা কম্বিনেশন নিয়ে আসেন, এবং চেষ্টা করেন তাদের সাথে আপনার এমন একটা ভালো সম্পর্ক ডেভেলপ করার যাতে তারা নিজের থেকে আপনার জন্য কাজ করবে এবং আপনাকে ফিল করবে। কি কথা বোঝা যাচ্ছে সবাই? আর কারো কোনো কনফিউশন আছে ভাইরা? জি না, জি না। জি না স্যার। তো ঠিক আছে, ভালো থাকবেন। যারা পরীক্ষা দিবেন সকলের জন্য বেস্ট উইসেস। ইনশাল্লাহ ভালো থাকবেন, আবার দেখা হবে। জি, ইনশাআল্লাহ স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।